27 ডিসেম্বর 2007 সাল। সময়টা বিকাল 5:15। পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরের লিয়াকতবাগ এলাকায় নির্বাচনী প্রচারণা এবং গণসংযোগ শেষে নিজের গাড়িতে ফিরে আসেন তৎকালীন পাকিস্তান সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট বেনজির ভুট্টো। রাস্তার দুই পাশে তখন লাখ লাখ জনতা, সবাই বেনজির ভুট্টো বা তার দল পাকিস্তান পিপলস পার্টি পিপিপির কর্মী এবং সমর্থক। এই বিপুল সংখ্যক মানুষকে শেষবারের মতন বিদায় জানাতে তিনি তার গাড়ির সানরুফ থেকে মাথা বের করে সবার উদ্দেশ্যে হাত নাড়েন কিছুক্ষণের জন্য। খুবই অল্প সময়, কিন্তু এই অল্প সময়ের মধ্যে রাস্তায় থাকা লাখ লাখ মানুষের মধ্যে একজন মানুষ তাকে উদ্দেশ্য করে 3টা গুলি ছোড়ে। এই 3টা গুলি লাগে বেনজির ভুট্টোর মাথা এবং গলায়। খুব দ্রুত সময়ের মধ্যে বেনজির ভুট্টোর মাথা নামিয়ে সানরুফ দিয়ে গাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এই 3টা গুলির মধ্য দিয়ে শেষ হয়ে গেছে একটা আধুনিক গণতান্ত্রিক পাকিস্তানের স্বপ্ন। তৃতীয় বিশ্বের দেশগুলিতে এরকম রাজনৈতিক হত্যাকাণ্ড নতুন কিছু না। সাধারণত এই হত্যাকাণ্ডগুলি ঘটে 2টা কারণে। হয় আপনি আপনার দেশের মানুষের কাছে খুবই অজনপ্রিয়, সেটা দুর্নীতি, স্বজনপ্রীতি বা অন্য যে কোনো কারণে হোক, অথবা আপনি পশ্চিমা বিশ্বের কাছে অগ্রহণযোগ্য আপনার কোনো নীতিগত অবস্থান বা পলিসির কারণে। সারপ্রাইজিংলি বেনজির ভুট্টো ছিলেন এমন একজন মানুষ যিনি তার নিজ দেশে নিজের মানুষের কাছে যেমন জনপ্রিয় ছিলেন, তেমনি পশ্চিমা শক্তির কাছে, বিশেষ করে ইউরোপ আমেরিকার কাছেও বিশ্বস্ত একজন মানুষ ছিলেন। এবং পশ্চিমারা বিশ্বাস করত একটা সেকুলার, আধুনিক এবং গণতান্ত্রিক পাকিস্তানের জন্য বেনজির ভুট্টোই তাদের সবচেয়ে আস্থাভাজন মানুষ। এখন নিজ দেশেও ভালো সাপোর্ট এবং পশ্চিমা বিশ্বের কাছেও বিশ্বস্ত এরকম একজন মানুষকে এইভাবে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হইতে হবে, ব্যাপারটা একটু আনইউজুয়াল। কিন্তু এই ঘটনাটাই পাকিস্তানে বেনজির ভুট্টোর সঙ্গে ঘটে। তার চাইতে অবাক করা ব্যাপার হচ্ছে সেই 2007 সালের ঘটনা, আজকে 2026 সাল। এই দীর্ঘ সময়েও বেনজির ভুট্টোকে কারা, কেন, কি উদ্দেশ্যে হত্যা করেছিল এটা কেউ খুঁজে বের করতে পারে নাই, এবং আসল অপরাধীকে শাস্তিও দিতে পারে নাই। এটা না পাকিস্তানের গভর্নমেন্ট পেরেছে, আর না জাতিসংঘ তাদের তদন্তে ফাইনাল কোনো কনক্লুশনে আসতে পেরেছে যে কে অ্যাকচুয়ালি বেনজির ভুট্টোকে হত্যা করেছিল বা এর পেছনে কোন বড় শক্তির আসলে দায়ী ছিল। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা খুঁজে বের করার চেষ্টা করব যে কারা, কি উদ্দেশ্যে, কেন বেনজির ভুট্টোকে হত্যা করেছিল। হোপফুলি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। বাট মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবারে চলেন মূল আলোচনায় যাওয়া যাক। বেনজির ভুট্টো জন্ম হয় 1953 সালের 21শে জুন পাকিস্তানের করাচি শহরে। পাকিস্তানের অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক পরিবার ভুট্টো পরিবারে। তার বাবা ছিলেন জুলফিকার আলী ভুট্টো আর তার মা ছিলেন ইরানি বংশোদ্ভূত নুসরাত ভুট্টো। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসম্ভব মেধাবী, যার কারণে একটা পুরুষতান্ত্রিক সমাজ বা দেশে রাজনীতি করার পরেও তার বাবা জুলফিকার আলী ভুট্টো তার 2 ছেলে সন্তান থাকার পরেও বেনজির ভুট্টোকেই ছোটবেলা থেকে তার উত্তরসূরি হিসেবে তৈরি করতে থাকেন। প্রথমে তিনি তার স্কুল জীবন শেষ করেন যুক্তরাজ্যের লন্ডন শহর থেকে। তারপর তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ফিলোসফি, পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স এই সাবজেক্টে তার গ্রাজুয়েশন শেষ করেন। তারপর তিনি চলে যান হার্ভার্ড ইউনিভার্সিটিতে। হার্ভার্ডের কেনেডি স্কুল থেকে পলিটিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপের উপর তার পোস্ট গ্রাজুয়েশন বা মাস্টার্স শেষ করেন। তিনি যখন বিদেশে পড়াশোনা করতেছিলেন ওই অবস্থায় 1977 সালে তৎকালীন পাকিস্তানের সেনাপ্রধান জিয়াউল হক একটা মিলিটারি কুয়ের মাধ্যমে তার বাবা জুলফিকার আলী ভুট্টোকে ক্ষমতাচ্যুত করেন। এরপর প্রত্যেকটা সামরিক শাসকের যে বৈশিষ্ট্য থাকে, জিয়াউল হকের ক্ষেত্রেও তাই হয়। তিনি জনগণের ভোটে নির্বাচিত বৈধ প্রধানমন্ত্রীকে পৃথিবী থেকে সরায় দেওয়া তার সর্বোচ্চ চেষ্টাটা করেন। তারই ধারাবাহিকতায় 1977 সালে জুলফিকার আলী ভুট্টোর বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল 1974 সালে তিনি তার একজন রাজনৈতিক প্রতিপক্ষ এবং তার কট্টর সমালোচক আহমেদ খান কাসুরিকে পুলিশ অ্যাম্বুশের মাধ্যমে তার গাড়িতে হত্যা করেন। যদিও ইন্টারন্যাশনালি রিকগনাইজ মানুষজন বা পাকিস্তানের ভেতরে থাকা জনগণ এবং বুদ্ধিজীবীরা তারা বারবার বলতেছিলেন যে আহমেদ খান কাসুরির মৃত্যুর পেছনে সরাসরি জুলফিকার আলী ভুট্টো জড়িত ছিলেন না এবং এটা একটা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলা। তারপরেও সকল যুক্তি তর্ক সবকিছু কোর্টে নাকচ হয়ে যায়, কারণ সেই সময় বিচারপতি ছিলেন প্রেসিডেন্ট জিয়াউল হকের একদমই অনুগত দাসের মতন, এবং তারা ফাইনালি জুলফিকার আলীকে এই আহমেদ খান কাসুরি হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ডের আদেশ দেয়। আন্তর্জাতিক এবং দেশের আভ্যন্তরে অনেক চাপ থাকার পরেও 1979 সালে জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এখন আপনি যখন একটা রাজনৈতিক পরিবারের সন্তান, তখন আপনার পিতার মৃত্যু শোকের চেয়ে নিজের দলকে সুসংহত করা এবং মানুষের জন্য কাজ করাটা আপনার জন্য মুখ্য হয়ে দাঁড়ায়। তাই মাত্র 26 বছর বয়সেই একরকম বাধ্য হয়ে তিনি তার বাবার যে দল পিপিপি বা পাকিস্তান পিপলস পার্টি তার দায়িত্ব নিয়ে নেন। যদিও দেশে জরুরি অবস্থা জারি করার মাধ্যমে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে জিয়াউল হকের সরকার, এবং স্বাভাবিক কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড সেসব অনুমোদিত ছিল না, যার ফলে তিনি বাধ্য হয়ে ইউকেতে অবস্থান করেন এবং ইউকে থেকেই পাকিস্তান পিপলস পার্টির নেতৃত্ব দিতে থাকেন। গোপনে গোপনে তার পার্টিকে সুসংহত করতে থাকেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করে সেটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ মানুষের কাছে পাকিস্তানের সাধারণ মানুষ এবং তার
তার পার্টি পাকিস্তান পিপলস পার্টির হয়ে কথা বলেন এবং পাকিস্তানে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে একটা ভালো যোগাযোগ স্থাপন করেন। এদিকে জিয়াউল হক তিনি একজন দুর্ধর্ষ শাসক ছিলেন। পাকিস্তানের সকল ধরনের পলিটিক্যাল স্পেসকে তিনি একদমই বন্ধ করে দেন এবং একটা দমবন্ধ পরিবেশের মধ্যে কাটায় পাকিস্তানের মানুষজন সেই 1977 থেকে 1986 সাল পর্যন্ত। ফাইনালি ব্যাপক আন্তর্জাতিক চাপ এবং দেশের মধ্যে মানুষের প্রচন্ডভাবে ফুঁসে ওঠা সবকিছুকে সামাল দিতে 1986 সালে প্রেসিডেন্ট জিয়াউল হক তিনি জরুরি অবস্থা তুলে নিতে বাধ্য হন এবং স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলিকে রাজনৈতিক অধিকার দিতে, রাজনীতি করার অধিকার দিতে তিনি বাধ্য হন। এই সময় 1986 সালের এপ্রিলে ফাইনালি বেনজির ভুট্টো তার নিজ দেশে প্রায় 11 বছরের নির্বাসনের পরে ফেরত আসেন। বলা হয়ে থাকে সেই সময় বেনজির ভুট্টোকে দেশে স্বাগত জানাতে প্রায় 30 লাখের বেশি মানুষ জড়ো হয় এবং এটা ছিল পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশগুলোর মধ্যে একটা। এত বেশি পরিমাণে মানুষ বেনজির ভুট্টোকে স্বাগত জানাতে তার জনসভায় আসবে, এটা আসলে প্রেসিডেন্ট জিয়াউল হকের কল্পনারও বাইরে ছিল। দেশে এসে তিনি তার নিজের দলকে গোছাতে থাকেন, মানুষজনের মধ্যে ব্যাপক পরিমাণে জনসংযোগ শুরু করেন এবং পাকিস্তানের জন্য একটা গণতান্ত্রিক পথে নির্বাচন তৈরির জন্য জিয়াউল হক সরকারের উপর চাপ প্রয়োগ করতে থাকেন। এর মধ্যে 1987 সালে তিনি বিয়ে করেন পাকিস্তানের ধনাঢ্য ব্যবসায়ী পরিবারের সন্তান আসিফ আলী জারদারিকে। তার বিয়েটা অনুষ্ঠিত হয় পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে এবং এটাকে আসলে যতটা না ব্যক্তিগত তার চেয়ে বেশি অনেক রাজনৈতিক বিবাহ বলে অনেকে মনে করে। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি হয় এই বিয়েতে এবং এই বিয়ের মধ্য দিয়ে বেনজির ভুট্টোর সঙ্গে পাকিস্তানের ব্যবসায়ী সমাজের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, যেহেতু আসিফ আলী জারদারি ছিলেন পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের সন্তান। এরপর 1988 সালে একটা বিমান দুর্ঘটনায় জিয়াউল হক নিজে মৃত্যুবরণ করেন। যদিও জিয়াউল হকের পরিবার থেকে বলা হচ্ছিল বেনজির ভুট্টো বা তার দল পাকিস্তান পিপলস পার্টি এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে, বেনজির ভুট্টো সবসময় এটাকে অস্বীকার করেছেন এবং বলেছেন এটা জিয়াউল হকের পাপের শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি পেয়েছেন। জিয়াউল হকের মৃত্যুর পর ফাইনালি অনেক বছর পর পাকিস্তানে একটা গণতান্ত্রিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং 1988 সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বেনজির ভুট্টো ফাইনালি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন এবং সরকার গঠন করে। তার এই নির্বাচনে তিনি বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেমন তিনি দুর্নীতির লাগাম টেনে ধরবেন, বেকারত্ব সমস্যা দূর করবেন, মানুষের জন্য হাউজিং এর ব্যবস্থা করবেন, পাকিস্তানের যে রোড ঘাট অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারের খুব খারাপ অবস্থা এগুলিকে তিনি ঠিকঠাক করবেন, মানুষের জন্য সস্তায় খাদ্যপণ্য সরবরাহ করবেন এবং জিনিসপত্র দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তিনি নিয়ন্ত্রণ করবেন। এই ধরনের নানান ধরনের প্রতিশ্রুতি দিয়ে তিনি ক্ষমতায় আসেন। কিন্তু ক্ষমতায় আসার পর দেখা গেল প্রেসিডেন্ট জিয়াউল হক তার দীর্ঘ 11 বছরের শাসন আমলে এত বেশি লুটপাট, এত বেশি দুর্নীতি করেছে যে পাকিস্তানের কোষাগার প্রায় ফাঁকা। এবং এই ধরনের উচ্চবিলাসী যে পরিকল্পনা তিনি জনগণের সামনে পেশ করেছিলেন, এই জিনিসটা দেওয়ার মতন সামর্থ্য আর তার ছিল না। এছাড়াও তার রাজনৈতিক দল, বিশেষ করে তার স্বামী আসিফ আলী জারদারির বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ আসে। যদিও আসিফ আলী জারদারি তিনি মন্ত্রিসভায় কোনো সদস্য ছিলেন না, কিন্তু প্রত্যেকটা মন্ত্রিসভার মিটিং এ তিনি থাকতেন। সকল ধরনের প্রকল্প আসিফ আলী জারদারির হাত ধরে পাশ হইতো এবং তিনি সকল কিছু থেকে কমিশন নিতেন 10%। এই জন্য তার নাম হয়ে যায় মিস্টার 10%। ভয়ঙ্কর দুর্নীতি এবং জিয়াউল হকের রেখে যাওয়া শূন্য কোষাগার একটা তো ছিলই, সেই সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে চরমভাবে অসহযোগিতা করা হয় এবং পাকিস্তানের তৎকালীন যে প্রেসিডেন্ট ছিলেন গোলাম ইশাক খান, তিনিও বিভিন্নভাবে বেনজির ভুট্টোকে তার সকল কাজে বাধা দিতে থাকেন, এক ধরনের চাপ প্রয়োগ করতে থাকেন। সব মিলে একটা টালমাটাল অবস্থার মধ্যে খুব নড়বড় একটা সরকারে পরিণত হয় এই বেনজির ভুট্টো সরকার। ফাইনালি 1990 সালে মাত্র 2 বছর ক্ষমতায় থাকার পরেই পাকিস্তানের প্রেসিডেন্ট গোলাম ইশাক খান অনেকটা সেনাবাহিনীর প্ররোচনায় বিপুল দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তুলে পার্লামেন্ট ডিসলভ করে দেন এবং প্রধানমন্ত্রীর পদ থেকে বেনজির ভুট্টোকে পদত্যাগে বাধ্য করেন। এরপর আবার একটা সাধারণ নির্বাচন হয় পাকিস্তানে। এবার আবার ইলেকশনে বেনজির ভুট্টো পরাজিত হন এবং তার জায়গায় ক্ষমতায় আসেন নওয়াজ শরীফ। নওয়াজ শরীফ এসেও যতই প্রতিশ্রুতি দেন খুব ভালো কিছু অ্যাকচুয়ালি তিনি করতে পারেন নাই। তিনিও বিপুল দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যান। তার দলের বিরুদ্ধেও দুর্নীতি, স্বজনপ্রীতি এবং মানুষের সম্পদ আত্মসাতের অভিযোগ ওঠে এবং পাকিস্তানের সাধারণ মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন হয় না। পরবর্তীতে 1993 সালে আবারও ইলেকশন হয়, যেহেতু নওয়াজ শরীফের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। 1993 সালের ইলেকশনে এবার আবার বেনজির ভুট্টো জয়লাভ করেন। তবে এবার তিনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পান নাই। একক সংখ্যাগরিষ্ঠতা সংসদে না থাকার কারণে তিনি কয়েকটা বিরোধী দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে একটা কোয়ালিশন সরকার গঠন করে। এবার ক্ষমতা গ্রহণের পরেও তিনি বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, অনেক ধরনের কাজের আশ্বাস দিয়েছিলেন মানুষকে। এর মধ্যে তিনি কিছু কিছু কাজ আসলে করা শুরুও করেন। বিশেষ করে তার এই 93 সালে ক্ষমতায় আসার পর দেখা গেল পাকিস্তানে বিপুল পরিমাণে বৈদেশিক বিনিয়োগ আসতে থাকে। সেই সময়ে তার শাসনামলে অর্থাৎ 1990 থেকে 1993 থেকে 1996 সালের মধ্যে পাকিস্তানে প্রায় $20 বিলিয়ন বেশি বৈদেশিক বিনিয়োগ আসে। কিছু কিছু উন্নয়ন প্রকল্পে তিনি হাত দেন এবং সাধারণ মানুষের মধ্যে মোটামুটি ভাবে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। কিন্তু আবারও একইভাবে তার পার্টির বিভিন্ন নেতারা তার সঙ্গে বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়ে এবং সবচেয়ে বড় অভিযোগটা আবারও আসে তার
হাজবেন্ড আসিফ আলী জারদারির বিরুদ্ধে। আবারও তিনি তার সকল প্রকল্প থেকে 10% করে নেওয়া শুরু করেন এবং মিস্টার 10% খেতাবটা তার অব্যাহতই থাকে। এখন দুর্নীতি, অন্যদিকে বিদেশি বিনিয়োগ, একদিকে ভালো একদিকে খারাপ, একদিকে আলো একদিকে অন্ধকার, এরকম করে তার সরকার মোটামুটি চলতেছিল। কিন্তু 1996 সালে এসে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। 1996 সালে তার আপন ভাই অর্থাৎ জুলফিকার আলী ভুট্টোর ছেলে মুর্তজা ভুট্টোকে পুলিশ অ্যাম্বুশ করে করাচিতে মেরে ফেলে। সেই সময় সরকারে আছেন বেনজির ভুট্টো। তার ভাইকে পুলিশ অ্যাম্বুশ করে মেরে ফেলছে। আলটিমেটলি তার দিকেই অভিযোগটা আসে এবং এই অভিযোগটা আসার একটা কারণও আছে। বেনজির ভুট্টোর নেতৃত্বে অনেকদিন ধরে অসন্তুষ্ট ছিলেন তার ভাই মুর্তজা ভুট্টো এবং বিশেষ করে মন্ত্রিসভার ভেতরে বা সরকার পরিচালনায় বেনজির ভুট্টোর হাজবেন্ড আসিফ আলী জারদারির যে প্রভাব, এটা কোনোভাবেই ভালোভাবে নিচ্ছিলেন না মুর্তজা ভুট্টো। তিনি প্রকাশ্যেই তার বোন এবং তার বোনের জামাইয়ের যে সরকার, এটাকে ব্যাপকভাবে সমালোচনা করেন এবং আসিফ আলী জারদারির সঙ্গে তার সম্পর্ক যে খুব খারাপ এটা সবাই জানতো এবং বিভিন্ন সময়ে আসিফ আলী জারদারির অনেক অন্যায় বেনজির ভুট্টো মেনে নিয়েছিলেন এবং তার নিজের ভাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। এই সমস্ত কারণে যদিও কনক্রিট কোনো প্রুফ ছিল না যে এটার পেছনে বেনজির ভুট্টো বা আসিফ আলী জারদারি জড়িত আছেন, কিন্তু মানুষের মনে এক ধরনের ধারণা জন্মায় যায় যে বেনজির ভুট্টো এবং তার স্বামী মিলেই তার ভাইকে হত্যা করেছে। তার ভাইয়ের হত্যার পরেই তার বিরুদ্ধে বিরোধী দল মাঠে নেমে আসে। এছাড়াও তার ভাই মুর্তজা ভুট্টোর সঙ্গে পাকিস্তানের যে উগ্র ইসলামপন্থী একদল একটা রাজনৈতিক শক্তি ছিল, তাদের বেশ ভালো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই উগ্র ইসলামপন্থী দলগুলিও তখন রাস্তাঘাটে আন্দোলন শুরু করে। এছাড়াও বেনজির ভুট্টো সরকারের বিরুদ্ধে ব্যাপক পরিমাণে দুর্নীতির অভিযোগ তো ছিলই। সব মিলায় 1996 সালে আবারও পাকিস্তানের প্রেসিডেন্ট এই সংসদটা রিজলভ করে দেন। তবে এইবার প্রেসিডেন্ট ছিলেন ফারুক লাগোরি, যিনি আবার এই বেনজির ভুট্টোর দলের একজন এলাই ছিলেন। কিন্তু তিনি নিজেই বেনজির ভুট্টোর সঙ্গে বিট্রে করেন, পার্লামেন্ট ডিসলভ করে দেন এবং আবারও সাধারণ নির্বাচনের ডাক দেন। এছাড়াও ব্যাপক দুর্নীতির অভিযোগে বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারিকে গ্রেফতার করা হয় এবং ক্ষমতায় আসেন পাকিস্তান মুসলিম লীগের নওয়াজ শরীফ। এই সময় বাধ্য হয়ে এক ধরনের অ্যারেস্ট থেকে বাঁচতে এবং রাজনৈতিক হয়রানি থেকে বাঁচতে একরকম বাধ্য হয়ে বেনজির ভুট্টো দেশ ছেড়ে চলে যান প্রথমে ইউকেতে 1998 সালে। এইদিকে নওয়াজ শরীফ ক্ষমতায় বসলেও খুব বেশি দিন শাসন করতে পারেন নাই। 97-তে ক্ষমতা গ্রহণ করেন এবং 1999-তে আবার একটা মিলিটারি কু করে পারভেজ মোশাররফ ক্ষমতা দখল করে নিয়ে নেয়। এরপর বেনজির ভুট্টো প্রথমে ইউকেতে গেলেও পরবর্তীতে তিনি চলে আসেন দুবাইতে এবং দুবাইতে প্রায় 8 বছরের মতন একটা নির্বাসিত জীবন যাপন করেন এবং পারভেজ মোশাররফ 1999 থেকে 2007 সাল পর্যন্ত পাকিস্তানের ক্ষমতায় ছিলেন। এর মধ্যে তার পার্টির বিরুদ্ধেও বা তার সরকারের বিরুদ্ধেও ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে, পাকিস্তানের দারিদ্র্য বাড়তে থাকে, বেকারত্ব বাড়তে থাকে, বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়তে থাকে। সব মিলে পারভেজ মোশাররফও যে খুব ভালোভাবে দেশ পরিচালনা করতেছিলেন সেটা না। এর মধ্যে দেশীয় এবং আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে একটা সুষ্ঠু ইলেকশনের জন্য, গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার জন্য। এই সময় পারভেজ মোশাররফ নিশ্চিত ছিলেন যে বেনজির ভুট্টোর সাপোর্টারের সংখ্যাই পাকিস্তানে বেশি, তাই তিনি বেনজির ভুট্টোর সঙ্গে একজন নেগোসিয়েশনে যান যে বেনজির ভুট্টো যদি ক্ষমতায় আসতে পারে তাহলে পারভেজ মোশাররফের যে প্রেসিডেন্ট পদ সেটা অক্ষুণ্ণ থাকবে, পারভেজ মোশাররফের চাকরি এবং জীবনের নিরাপত্তা বেনজির ভুট্টো দিবে। এই ধরনের প্রতিশ্রুতির মাধ্যমে ফাইনালি পারভেজ মোশাররফ বেনজির ভুট্টোকে দেশে আসার ব্যবস্থা করেন এবং 2007 সালে বেনজির ভুট্টো দেশে চলে আসেন। বিপুল সমর্থন এবারও তার পক্ষে দেখা যায়, লাখ লাখ মানুষ তার সমাবেশে যোগ দিতে থাকে এবং মোটামুটি এটা সবাই বুঝতে পারে যে পরবর্তী যে ইলেকশন সেই ইলেকশনে নিশ্চিতভাবে বেনজির ভুট্টো ক্ষমতা দখল করবেন, ক্ষমতাতে আসবেন এবং প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করবেন। ইলেকশন হওয়ার কথা ছিল 2008 সালের জানুয়ারিতে। তারই প্রস্তুতি হিসেবে তিনি সারা দেশ ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এমনই একটা নির্বাচনী প্রচারণায় তিনি অংশগ্রহণ করেন 27 ডিসেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরের লিয়াকতবাগ এলাকায়। এই নির্বাচনী প্রচারণা এবং গণসংযোগ করে শেষ করে যখন তিনি বাসায় ফিরবেন, এই সময় তিনি তার গাড়িতে উঠেন এবং আশেপাশে মানুষজনকে দেখে তিনি একটু আবেগ আপ্লুত হয়ে আবারও তার সানরুফ দিয়ে তার মাথা বের করেন খুব অল্প সময়ের জন্য। কিন্তু এর মধ্যেই ওই লাখ লাখ মানুষের ভিড় থেকে কেউ একজন তাকে 3টা গুলি করে। তাকে টেনে গাড়িতে নামানো হয় এবং হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পর বেনজির ভুট্টোকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এখন কারা, কেন, ঠিক কি কারণে বেনজির ভুট্টোকে হত্যা করতে পারে এটা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ছিল। কিন্তু এখানে এসে বেশ কিছু গড়মিল লেগে যায়। প্রথমত, প্রত্যক্ষদর্শী এবং পিপিপির যে নেতারা ছিলেন তাদের দাবি ছিল রাস্তায় যে গুলি করা হয় তখন 3টা গুলি বেনজির ভুট্টোর মাথা এবং গলায় লাগে, অথচ ডাক্তার তার মৃত্যুর কারণ হিসেবে হসপিটালে লিখে রাখেন তার মাথায় কোনো গুলি লাগে নাই, বরং সানরুফ থেকে মাথা নামানোর সময় এবং সানরুফের লিভার ধরে টান দেওয়ার সময় সানরুফ এবং গাড়ির ছাদের মাঝখানে গলা আটকায় গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে বেনজির ভুট্টো মারা যান। অন্যদিকে বেনজির ভুট্টোর পরিবারও বেনজির ভুট্টোর লাশকে অটোপসি বা ময়নাতদন্ত করতে দেন নাই, যার কারণে কোনো ময়না তদন্তের রিপোর্টও ছিল না। তারা ইসলামিক নিয়মের দোহাই দিয়ে বলেন যে লাশ যত দ্রুত সম্ভব কবর দিতে হবে, এটা ইসলামের নিয়ম, এবং অটোপসিতে তার পরিবার ডিরেক্টলি নিষেধ করে দেয়, যার ফলে কোনো ময়না তদন্তও হয় না। এদিকে পাকিস্তান সরকার একটা তড়িঘড়ি করে রিপোর্ট দেয় যে তৎকালীন পাকিস্তানের তেহরিকে তালিবান জঙ্গি সংগঠনটা আছে বা যে ইসলামিক মিলিটেন্ট গ্রুপটা আছে তারা মূলত
এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত, বিশেষ করে বাইতুল্লাহ মাসুদ, তেহরিকে তালিবান পাকিস্তানের যে প্রধান, তাকে এই ঘটনায় দায় দিয়ে দেয়া হয়। যদিও একদম কনক্রিট কোনো প্রুফ আসলে ছিল না সরকারের হাতে এক্স্যাক্টলি তেহরিকে তালিবানের প্রধান বাইতুল্লাহ মাসুদের আদেশে এই ঘটনাটা ঘটে, এরকম কোনো কনক্রিট প্রুফ ছিল না। এদিকে ঘটনাস্থলে বেনজির ভুট্টোকে গুলি করার কিছুক্ষণের মধ্যেই যে আততায়ী ছিল সেও একটা বোম ব্লাস্ট করে নিজেকেও শেষ করে দেয়, যার ফলে কোনো তথ্য বা হামলার পেছনে কারা দায়ী এটা খুঁজে বের করা সম্ভব হয়নি। এইরকম একটা অদ্ভুত পরিস্থিতিতে আসিফ আলী জারদারি বা বেনজির ভুট্টো পরিবার কথা দেয় যে তারা যদি সরকার গঠন করে তাহলে এই হত্যাকাণ্ডের একটা সুষ্ঠু তদন্ত তারা করবে, যে কে কেন কিভাবে এই জিনিসটা করে থাকতে পারে। ফাইনালি তার মৃত্যুর পর ইলেকশনটা একটু ডিলে হয়, বাট পাকিস্তান সাধারণ নির্বাচন আলটিমেটলি অনুষ্ঠিত হয় এবং বেনজির ভুট্টোর যে পাকিস্তান পিপল পার্টি এটা বিপুল ভোটে জয়লাভ করে পাকিস্তান সরকার গঠন করে এবং সরকারের দায়িত্বে আসেন বেনজির ভুট্টোর হাজবেন্ড আসিফ আলী জারদারি। তিনি ক্ষমতায় আসার পর 2009 সালে জাতিসংঘকে অনুরোধ করেন একটা নিরপেক্ষ তদন্ত করার জন্য, কিন্তু জাতিসংঘ নিরপেক্ষ তদন্ত করতে এসে তেমন কিছুই আসলে করতে পারে না। কারণ হচ্ছে প্রথমত বেনজির ভুট্টোর কোনো অটোপসি রিপোর্ট ছিল না, তাকে তড়িঘড়ি করেই কবর দিয়ে দেওয়া হয়। দ্বিতীয় সমস্যাটা হলো যেখানে এই ক্রাইমটা ঘটে, যেখানে তাকে হত্যা করা হয়, এই জায়গাটায় যত প্রমাণ ছিল, বুলেট হোক, বোমার বিভিন্ন জিনিসপাতি হোক, ওখানকার যে আততায়ী ছিল সেই আততায়ীর শরীরের ছিন্ন ভিন্ন অংশ, এই প্রত্যেকটা জিনিস পাকিস্তানের পুলিশ এবং সেনাবাহিনী মিলে ওখান থেকে নষ্ট করে ফেলে, ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলে, যেন কোনোভাবেই বের করা সম্ভব না হয় যে এই কাজটা অ্যাকচুয়ালি এখানে কে কেন কিভাবে করে থাকতে পারে। সব মিলে খুব লিমিটেড রিসোর্স থাকার কারণে জাতিসংঘ একদম কনক্রিট প্রুফ দিতে পারে নাই যে এই হত্যাকাণ্ডটা কে তৈরি করছে। তবে যখন কনক্রিট কোনো প্রুফ না পাওয়া যায়, সার্কামস্টান্সিয়াল এভিডেন্স যখন কোনো কিছু সাপোর্ট না করে, তখন ভিন্ন ওয়েতে একটা তদন্তের রায় দেয়া হয়। সেটা হলো এই হত্যাকাণ্ডের ফলে কারা লাভবান হয়েছে। দেখা গেল এই হত্যাকাণ্ডের ফলে চারটা অংশ লাভবান হয়েছে। প্রথমটা পাকিস্তান সেনাবাহিনী, কারণ তাদের সঙ্গে ভুট্টো পরিবারের একটা ক্ল্যাশ ছিল, যেহেতু তারা সবাই মিলে ষড়যন্ত্র করেই বেনজির ভুট্টোর বাবা জুলফিকার আলী ভুট্টোকে ক্ষমতাচ্যুত করে এবং পরে হত্যা করে। দ্বিতীয়ত পারভেজ মোশাররফের পার্সোনাল একটা ব্যাপার থাকতে পারে, যে উনি বেনজির ভুট্টোকে দেশে আসতে দিয়েছিলেন এই শর্তে তিনি ক্ষমতায় আসার পরেও পারভেজ মোশাররফের পদ সমুন্নত থাকবে, কিন্তু বিভিন্ন কারণে হোক বেনজির ভুট্টোকে তিনি ঠিক বিশ্বাস করতে পারতেছিলেন না। তো পারভেজ মোশাররফ এবং তার ব্যক্তিগত কোনো গোপন পরিকল্পনার কারণে এটা হয়ে থাকতে পারে। তৃতীয়ত লাভবান হয় বা একটা শক্তিশালী এভিডেন্স যার বিরুদ্ধে থাকতে পারে, তিনি হচ্ছেন বেনজির ভুট্টোর যে ভাই, তাকে তো 1996 সালে বেনজির ভুট্টো ক্ষমতায় থাকা অবস্থাতে হত্যা করা হয়েছিল। তো তার ফ্যামিলি বারবার করে বলতেছিল যে খুব সম্ভবত এর পেছনে বেনজির ভুট্টো এবং তার স্বামী আসিফ আলী জারদারির হাত থাকতে পারে। তো তার ভক্ত অনুরাগী যারা ছিল, বেনজির ভুট্টোর ছোট ভাই মুর্তুজা ভুট্টো, তার দলের লোকজন এটা করে থাকতে পারে। চতুর্থত বেনজির ভুট্টো একজন প্রগতিশীল রাজনীতিবিদ ছিলেন, যিনি আধুনিক গণতান্ত্রিক এবং সেকুলার পাকিস্তানের স্বপ্ন দেখতেন, যার কারণে পাকিস্তানের যে উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলি ছিল তারা তাকে পছন্দ করতো না। তো এই উগ্র ইসলামপন্থী মিলিটেন্ট গ্রুপরাও তাকে হত্যা করতে পারে। এবং সর্বশেষ 5 নম্বরে আসলে দায়ী করা হয় বা লাভবান হয় পাকিস্তান পিপলস পার্টি, কারণ বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা ব্যাপক জনপ্রিয়তা পায়। এছাড়াও তাদের বিরুদ্ধে সন্দেহের একটা কারণ হলো আসিফ আলী জারদারি বা তার পরিবার কেন বেনজির ভুট্টোর অটোপসি বা ময়নাতদন্ত করতে দেয়নি। যদি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই থেকে থাকে, তাদের কোনো স্বার্থ বা তারা যদি জড়িত নাই থেকে থাকে, তাহলে তার পরিবার থেকে কেন বেনজির ভুট্টোর অটোপসি বা ময়নাতদন্ত করতে দেওয়া হয়নি। আলটিমেটলি জাতিসংঘ এখানে এসে কোনো কনক্লুসিভ এভিডেন্স বা রায় দেয়নি যে অমুক তমুক এটার পিছনে দায়ী, এভাবে বলে না, বাট তারা এই 5টা পক্ষকে দায়ী করে এই 5টা পক্ষের যে কেউ এই হত্যাকাণ্ডটা ঘটে থাকতে পারে। তবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে এক্স্যাক্টলি কারা এই জিনিসটা করেছিল। আবার এখানে অনেকে মিলিত ষড়যন্ত্র থাকতে পারে, বাট এখন পর্যন্ত 2026 সাল পর্যন্ত বেনজির ভুট্টোকে কারা কেন কি কারণে হত্যা করেছিল এটা এখন পর্যন্ত অজানা, এবং এটা একটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রহস্যময় রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে রয়ে গেছে। তো আপনাদের কি মনে হয় কারা এর পেছনে দায়ী হইতে পারে এই বেনজির ভুট্টো হত্যার পেছনে? কমেন্টে লিখে জানান। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে আরো কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।